ছোট্ট করে বলল বিন্দু। সে ওই 2বার চক্কর দিয়ে এসেছে সেখান থেকে। নতুন বউয়ের সাথে তাকে মারিত পরিচয় করিয়ে দিয়েছে বন্ধুর বউ হিসেবে। ভীষণ মিষ্টি এবং খুবই মার্জিত তার ব্যবহার। বিন্দু কিছুক্ষণ গল্প করে এসেছে। এখানে আসার পর থেকে অর্ণর টিকিটাও দেখা গেল না। গেলটা কোথায় লোকটা? বৃষ্টি আর বিন্দু গল্পের মাঝেই পুনরায় রুহি এসে পাশে বসে। মেয়েটির ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দেখে বিন্দু মুচকি হাসলো। তার ঠোঁটেও আজকে ডার্ক লিপস্টিক লেপ্টে রেখেছে অর্ণের দেওয়া দন্তের চিহ্ন ঢাকার জন্য। তিনজন বসে গল্পে মশগুল হয়ে গেল। মারিদের বিয়েতে আলম ভিলার সবাই এসেছে। বৃষ্টি গতকাল চলে গিয়েছিল, আবার বাবা মায়ের সাথে রিসেপশনে এসেছে। অনুষ্ঠান শেষ, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। বৃষ্টি রুহির আর বিন্দুর থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নামার সময় গাউনের নিচের অংশ পায়ের সঙ্গে বেঁধে হুমড়ি খেয়ে পড়ে। চোখ বুজে মৃদু গলায় চেঁচিয়ে উঠল বৃষ্টি। তবে পড়ে যাবার আগেই কেউ ছুটে এসে মেয়েটাকে পড়ে যাবার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। বৃষ্টি ফট করে চোখ মেলে তাকালো। বেচারা মেহেদি বৃষ্টিকে বাঁচাতে এসে অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলল। তখন তড়িঘড়ি করে বৃষ্টিকে পড়ে যাবার হাত থেকে রক্ষা করতে তার দুহাত দিয়ে ঠেকাতে গিয়ে হাত দুটো পড়ল বৃষ্টির বক্ষ বন্ধনীর উপরে। আচমকা এমন আপত্তিকর ঘটনায় বৃষ্টির এবং মেহেদির চোখ ছানা বড়া হলো। মেহেদিও বিব্রত হয়ে ফট করে হাত সরিয়ে নিল। দুজনেই অপ্রস্তুত আর লজ্জায় পড়ল। লজ্জায় লাল বৃষ্টি আর দাঁড়ালো না, গাউন উঁচিয়ে ছুটে নেমে গেল পরের সিঁড়িগুলো বেয়ে। মেহেদি আহম্মক হয়ে একবার হাতের দিকে তো একবার বৃষ্টির চলে যাওয়ার দিকে তাকালো। মেয়েটাকে আপনি চেনেন নাকি? হঠাৎ অপরিচিত কারো কণ্ঠস্বর শুনে সোজা হয়ে দাঁড়ায় মেহেদি। ঘাড় ঘুরিয়ে চাইতেই দেখলো কালকের সেই ছেলেটা, যে বৃষ্টির দিকে বেকুবের মতো তাকিয়েছিল। মেহেদির ভাবনার অবসান ঘটে সেই ছেলেটার কথায়। চিনেন নাকি তাকে? মেহেদি কপাল কুঁচকে বলে ওঠে, কেন? একটু কাজ ছিল। চিনেন? ছেলেটার কথায় ললাটে ভাঁজ পড়ে মেহেদির। সে এবার ছোট্ট করে বলল, হুম। ছেলেটা বোধহয় খুশি হলো। সে খুশি হয়ে বলে উঠল, মেয়েটার পরিচয় কি? ফোন নাম্বার একটু এনে দিতে পারবেন? ফোন নাম্বার? কপাল কুঁচকে এলো মেহেদির। সে থমথমে গলায় প্রশ্ন ছুড়ল, কেন? মালটা হেব্বি সুন্দর, আমার ভীষণ মনে ধরেছে। ওর পরিচয় বা ফোন নাম্বার একটু জোগাড় করে দিন, বিনিময়ে আমি আপনাকে খুশি করে দিব। ছেলেটার কথায় মাথায় আগুন ধরে যায় মেহেদির। সে খপ করে ছেলেটার শার্টের কলার চেপে ধরে ক্রুদ্ধ গলায় বলল, শুয়োরের বাচ্চা, তুই জানিস ওকে? তোর সাহস হলো কি করে ওর দিকে নজর দেওয়ার? আকস্মিক আক্রমণে চমকে ওঠে ছেলেটা। ভরকে যাওয়া গলায় বলে, সরি ভাই, সে আপনার বোন জানলে এমন কথা বলতাম না। ছেলেটার কথাগুলো মেহেদির রাগকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। সে ছেলেটির কলার আরো শক্ত করে ধরে তেরিক্ষি গলায় বলল, কুত্তার বাচ্চা, বউ হয় আমার বউ। ওর দিকে আর একবার চোখ দিলে না, তোর চোখ গেলে আমি মার্বেল খেলবো। ছেলেটার এবার চমকালো। শেষ পর্যন্ত কিনা স্বামীর কাছে বউয়ের নামে এমন কথা বলল। ছেলেটা আমতা আমতা করে বলল, সরি ভাই, সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে সে বিবাহিত, আমি জানতাম না। আর তার বিবাহিতর কোনো চিহ্ন তো নেই, তাই আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন। মেহেদি কলার ছেড়ে দিতেই ছেলেটা দ্রুত প্রস্থান করলো। রাগে ফুঁসছে মেহেদি। ছেলেটা নতুন বউয়ের কাজিন, নয়তো ওর চেহারার নকশাই বদলে দিত সে। আর কি বলে গেল বিবাহিত, তার কোনো চিহ্ন নেই। ঠিকই তো, আজকে সে বেয়াদব মেয়েটার সারা গায়ে বিবাহিতর সিল মেরে দিবে, যাতে তাকে দেখেই বোঝা যায় সে বিবাহিত। প্রয়োজনে তার নাম লিখে দিবে গর্দব মেয়েটির সারা গায়ে। মানুষ দেখলেই যেন বোঝে এটা শুধু তার। দাওয়াত খেয়ে কেবলমাত্র বাসায় এসেছে বৃষ্টি। গরমে ঘেমে নে একাকার। বৃষ্টি গা থেকে ওড়নাটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে গেল কারভারের কাছে। ড্রয়ার খুলে একটা মসৃণ টি শার্ট আর প্লাজো বের করলো।
ক্লান্তিতে আর ওয়াশরুমে যেতে ইচ্ছে করছে না। ওখানে দাঁড়িয়েই গাউনের চেনটা খুলে সেটা শরীর থেকে টেনে খুলে ফেললো। এমন সময় ধরাম করে দরজা খুলে আবার বন্ধ হওয়ার আওয়াজ হলো। আকস্মিক ঘাড় ঘুরিয়ে তাকাতে মেহেদিকে দেখে চমকে ওঠে বৃষ্টি। বৃষ্টির শরীরে তখন শুধু একটা কালো অন্তর্বাস, যা দেখে মেহেদি নিজেও থমকায়। দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। বৃষ্টি তড়িঘড়ি লম্বা গাউনটি শরীরে পেঁচিয়ে ধরে। মেহেদি প্রথমে অস্বস্তি বোধ করলেও সেই ছেলেটার কথা মনে পড়তেই কিরমির করে বৃষ্টির দিকে তাকালো। তার অধিকার আছে না, সে মোটেও চোখ সরাবে না। বৃষ্টির শরীর রাগে দুঃখে ফুঁসছে। সে কোনো মতে নিজেকে আড়াল করে ফুঁসে উঠে বলে, এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, যখন তখন ডাকাতের মতো ঢুকে পড়িস কেন? কোনো কমন সেন্স নেই? বের হ, আমার রুম থেকে বের হ বলছি। মেহেদির কানে কিছুই এফেক্ট করলো না। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বৃষ্টির নরম বিছানায় শুয়ে পড়ল। ভরকে যাই বৃষ্টি। মেহেদি শুয়ে মাথা কাত করে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আমার সামনে এত ঢাকাঢাকির কি আছে? কিছুদিন পর তো এমনিতেই আমি সব কিছু দেখব। কিছুদিন পর তো এমনিতেই আমি সব কিছু দেখব। কথাটা কর্ণগোচর হতেই চোখ বড় বড় হলো বৃষ্টির। সে রাগী গলায় বলল, কি আবোল তাবোল বকছিস? নেশা টেশা করেছিস নাকি? বের হ আমার রুম থেকে, নয়তো আমি কিন্তু মাকে ডাকবো। মেহেদি এক চুলো ভয় পেল না। বৃষ্টির আপাদমস্তক নজর বুলিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, ঠিকই বলেছিস, তোর এই মাখনের মতো শরীর দেখে নেশা চড়ে গেছে। শরীরটা কেমন হট হট লাগছে দেখ। বৃষ্টির কান ঝাঝা করে উঠল। মেহেদির এমন আচরণে হতবাগও হলো মেয়েটি। কই, মেহেদি তো এমন আচরণ কখনোই করে না। আজকে কি হলো এর? লজ্জায় আড়ষ্ট হয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করছিস কেন মেহেদি? পাও ধরছি ভাই তোর, প্লিজ বের হ। মেহেদি ধমকের সুরে বলল, হাজব্যান্ড হই তোর হাজব্যান্ড। বাংলায় যাকে বলে স্বামী। স্বামীকে কেউ ভাই ডাকে? পাপ লাগবে না? মেহেদি প্লিজ। করুণ স্বরে বলে ওঠে বৃষ্টি। মেহেদি বলল, আগে পা ধর, তারপর ভেবে দেখবো যাবো কিনা। বৃষ্টির মুখটা চুপসে গেল। সে না জায়গা থেকে নড়তে পারছে, না পোশাক পরতে পারছে। বৃষ্টিকে জব্দ করতে পেরে মনে মনে হাসে মেহেদি। অনেক জ্বালিয়েছে তাকে, এবার একটু জ্বালানো যাক। মেয়েটি কাঁদবে কাঁদবে ভাব। বৃষ্টির করুণ মুখশ্রীর পানে চেয়ে মেহেদি বলে, আচ্ছা যা, তোর বেয়াদবি মাফ করে দিলাম। সুযোগ দিচ্ছি, চেঞ্জ কর। তাড়াতাড়ি করবি, আমার হাতে কিন্তু অত সময় নেই। মেহেদি বিছানায় চিত হয়ে শুয়ে বৃষ্টির ওড়নাটা মুখের ওপর দিয়ে রাখলো। বৃষ্টি তড়িঘড়ি করে টি শার্ট পরে নিল। প্লাজো পরার আর সাহস করলো না। এই মুহূর্তেই মেহেদিকে বিশ্বাস হচ্ছে না তার। ড্রয়ার থেকে আর একটা ওড়না নিয়ে শরীর ঢাকলো। ইচ্ছে করছে মেহেদির কল্লাটা ধরে একটা আছাড় মারতে। বৃষ্টি ফোঁস করতে করতেই বেশ রাগী গলায় বলল, কি চাই কি তোর? কেন এমন করছিস? মেহেদি উঠে বসে বলল, চাই তো অনেক কিছুই, তবে আপাতত সিল মারতে এসেছি। সিল? ললাটে ভাঁজ পড়ে মেয়েটির। কপাল কুঁচকে বলে, সিল? কিসের সিল? কাছে আয় বলছি। চক্ষু যুগল বড় বড় করে তাকালো বৃষ্টি। কাছে আয় মানে কি? বৃষ্টি কাপা কাপা গলায় বলল, কাছে আয় মানে? আসতে বলছি আয়। আমাকে উঠতে হলে কিন্তু যেটা করতে আসিনি সেটাই করব। মেহেদি ধমক খেয়ে বৃষ্টির ভয় পেয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো মেহেদির কাছে। মেহেদি বৃষ্টির হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। পকেট হাতে একটা ছোট্ট বক্স বের করে আনে। বৃষ্টি গোল গোল চোখ করে তাকিয়েই রয়েছে। মেহেদি বক্স খুলে একটা নাক ফুল বের করে এনে বৃষ্টির নাকের পাতার সরু ছিদ্রে রাখতেই চমকে ওঠে বৃষ্টি। বাত সেধে কাপা কাপা গলায় বলল, কি করছিস? বিরক্ত করবি না আমাকে। মেহেদি জোর করে পরিয়ে দেয় নাকফুল। একইভাবে হাতে দুটো চুড়ি, কানে দুল, একে একে সব গহনা পরিয়ে দেয়। বৃষ্টি হতভম্ব হয়ে বসে আছে। কি করছে মেহেদি মাথায় ঢুকছে না তার। মেহেদি মুগ্ধ চোখে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। হাতে চুড়ি, নাকে ফুল, অদ্ভুত সুন্দর লাগছে যেন। নোজপিনটা বেশি বড়ও নয়, আবার একেবারে ছোটও নয়। এবার সত্যিই মেয়েটিকে বিবাহিত বিবাহিত লাগছে। বৃষ্টির এই
রূপ মেহেদীর কাছে একেবারেই নতুন। তার মুখ থেকে আনমনে বেরিয়ে আসে, মাশাল্লাহ। এটা তুই কি করলি মেহেদি? চোখে মুখে বিস্ফোরণ, কণ্ঠস্বর কাঁপছে মেয়েটির। মেহেদী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মেরিট হয়েও আনমেরিট হয়ে ঘুরে ছেলেদের মাথা কাচ্ছিস, তাই বিবাহিতর সিল মেরে দিলাম। এখন অত টাকা নেই তোর স্বামীর, তাই সিম্পল এই গহনাগুলো দিলাম। খবরদার খুলবি না, খুললে কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে দিলাম। বেরিয়ে গেল মেহেদী। আর বৃষ্টি নিষ্পলক চোখে তাকিয়ে রইল মেহেদীর গমন পানে। তার ভেতরে কি হচ্ছে একমাত্র সেই জানে। ফুল, এ ফুল, ওঠ না তাড়াতাড়ি, আমাদের সাথে বাড়ি যাবি। রুহির কণ্ঠস্বর শুনে ঘুম হালকা হলো বিন্দুর। রেসিশন থেকে এসেই ক্লান্ত শরীর বিছানায় দিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি সে। পুনরায় রুহির কণ্ঠস্বর শুনে কপালে ভাঁজ পড়ে রুহির। রুহি অর্ণর ফ্ল্যাটে আসলো কি করে? সে কি ভুল শুনছে? বিন্দু চোখ মেলে তাকালো। না, ভুল নয়, রুহি দাঁড়িয়ে আছে তার সামনে। অনুষ্ঠানের সেই পোশাকেই বিন্দু উঠে বসলো। অবাক হয়ে বলল, তুই এখানে আসলি কখন? আসবি যখন তখন আমাদের সাথে আসলি না কেন? তখন কি আর বুঝেছি আসতে হবে? ভাইয়া ফোন করলো জরুরি, তাই তো আসলাম। ভাইয়া? কর্নেল সাহেবের কথা বলছিস? বিন্দুর প্রশ্নে মাথা নাড়ল রুহি। হ্যাঁ, এবার ওঠ তাড়াতাড়ি, বাইরে বাড়ির গাড়ি দাঁড়িয়ে আছে। রুহি তাড়া দিল। বিন্দু ললাটে ভাঁজ করে বলল, বাড়িতে যাব মানে? উনি কি যেতে বলেছেন? কোথায় সে? ভাইয়া তো সেই কখন চলে গেছে, তাই তো তোকে নিতে এসছি। চলে গেছে? আকাশ থেকে পড়ল বিন্দু। এক নিমেষেই চোখের ঘুম ঘুম ভাব উবে গেল। সে অবাক হয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, চলে গেছে মানে? কোথায় গেছে সে? জবাবে রুহি বলল, ভাইয়ার ইম্পর্ট্যান্ট ইমেইল এসেছে, তাই তো ভাইয়া তার মিশনে চলে গেছে। আমাকে ফোন করে বলেছে তোকে শেখ বাড়িতে নিয়ে যেতে। কেন, তোকে বলেনি? কথাখানা কর্ণগোচর হতেই চমকাই থমকাই বিন্দু। সাত আসমান যেন ধসে পড়ে তার মাথায়। অর্ণ চলে গেছে আর সে জানলই না? এই তো কিছুক্ষণ আগেই দুজনে একসাথে ফ্ল্যাটে আসলো। সে একটু ঘুমিয়ে পড়তেই তাকে রেখে পালিয়ে গেল। আখি পল্লব ফেটে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বিন্দুর। আগের বারও তাকে না জানিয়ে চলে গেছে, এবারেই সেই একই কাজ করেছে। এতটা অবহেলা! ইম্পর্টেন্ট যখন যেতেই হতো একবার বলে যাওয়া যেত না? এত তাড়াতাড়ি মুছে গেল বিন্দু। গতকাল রাতেও কত যত্নবান দায়িত্ববান ছিল, কতটা ঘনিষ্ঠ, কত ভালোবাসা ছিল। আর আজকে তাকে ভুলে গেল। একটু আগ পর্যন্ত বিন্দু নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী ভেবেছিল। নিষ্ঠুর লোকটা কি করে পারলো তাকে এতটা অবহেলা করতে? বিন্দুকে কাঁদতে দেখে রুহি হতবাক হলো। সে অস্থির হয়ে বলে উঠল, এ কি ফুল, তুই কাঁদছিস কেন? ভাইয়া কি তার চলে যাবার কথা জানায়নি তোকে? তোকে বলে যায়নি? বিন্দু রুহির কথার জবাব দিল না। সে দিশেহারা হয়ে নিজের মোবাইল খুঁজল, যেটা অর্ণ তাকে সকালেই ফেরত দিয়েছিল। ফোন বালিশের পাশেই পেল। তড়িঘড়ি করে ফোন করলো অর্ণর নাম্বারে। কয়েক মুহূর্তের মধ্যেই ফোন রিসিভ হলো। ওপাশ থেকে কিছু বলল কিনা বিন্দুর অজানা। কান্নার দাপটে সে কিছুই শুনল না। ডুকরে কাঁদতে লাগলো বিন্দু। অর্ণর এই অবহেলা আর সহ্য হলো না কিছুতেই। সমস্ত কষ্ট যেন কান্নার সুরে বেরিয়ে এলো। কান্নার দাপটে কথা বলতে পারছে না বিন্দু। বুকটা ফেটে যাচ্ছে, অথচ মুখ ফুটে বলতে পারছে না কিছুই। বিন্দু ফোন কানে চেপে ধরে শুধু কাঁদলো। বুক ফাটা করুণ সুরে কাঁদতে লাগলো। রুহির খুব রাগ হলো ভাইয়ের উপর। তার ফুলকে কাঁদতে দেখে খারাপ লাগলো। তবুও সে নীরবে বিন্দুর অভিমানী কান্না দেখলো। স্বামী স্ত্রীর মধ্যে সে কী বা বলবে? কয়েক মিনিট পেরোতেই আকাশ কাঁপলো সা সা তীব্র ধ্বনিতে। হেলিকপ্টারের বিকট শব্দে বিন্দু চমকিত হয়ে দাঁড়ালো। হেলিকপ্টারের বিকট শব্দে বিন্দু চৌকিতে উঠে দাঁড়ালো। শূন্য থেকে হেলিকপ্টার নিচে নামতে দেখে মোবাইল ফেলে ছুট লাগালো নিচের দিকে। হেলিকপ্টার আস্তে আস্তে অর্ণর বিশাল খোলা গার্ডেনে নামলো। ভেতর থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো অর্ণ। অর্ণকে দেখেই বিন্দু ঝড়ের গতিতে ছুটে গিয়ে অর্ণর গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেললো। অর্ণর গলা জড়িয়ে জমিন থেকে কয়েক ইঞ্চি শূন্য ঝুলে পড়েছে বিন্দু। অর্ণ বিন্দুর কোমর পেঁচিয়ে ধরে উপরে তুলে নিজের সাথে জড়িয়ে রাখলো মেয়েটির নাজুক শরীরখানা। বিন্দু অর্ণর গলা শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল,
ডোন্ট ক্রাই চড়ুই, দেখি কান্না থামাও। বিন্দুর মাথা তুলতে তুলতে গম্ভীর গলায় শুধালো অর্ণ। বিন্দু অর্ণর গলা ছাড়ল না, আরো দ্বিগুণ শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে সে। অর্ণ ফুস করে দম নিয়ে বলল, তোকে কান্না থামাতে বলেছি না জান, এই জন্যই কিন্তু পড়ে যায়নি। চলে আসছি তো, তাও ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছিস। বিন্দু অর্ণর গলা ছেড়ে অর্ণর সুঠাম বুকে এলো পাথারে কিল ঘুষি মারতে মারতে বলল, আপনি খুব খারাপ, খুব। কেন বলে গেলেন না? কেন এত অবহেলা করলেন? কেন একটা বার আমার কাছে বলার প্রয়োজন মনে করলেন না? কালকে সম্পূর্ণ অধিকার দিয়ে আজকে আঘাত করতে শুরু করেছিস, কৈফিয়ত চাইছিস। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি রাশভারী স্বর কিছুই যেন এই মুহূর্তে ভয় পাচ্ছে না বিন্দু। নাজুক হাতে সে অর্ণর বুকে আঘাত করে। হ্যাঁ, চাইছি। কেন বললেন আমাকে? বলুন, কেন পালিয়ে যাচ্ছিলেন? বিন্দুর গলায় অভিযোগ, অভিমান। অর্ণ বুকে মৃদু ব্যথা পেলেও বিন্দুকে বাধা দিল না, শুধু স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, বলে গেলেই তো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে, চোখের পানি দেখে যেতাম কি করে। অর্ণর কথা শুনে বিন্দু ভাঙা স্বরে বলে ওঠে, এখন কি আমি কাঁদছি না হাসছি? আমি আপনার হৃদয়টা এত পাষাণ কেন শেখ সাহেব? অর্ণ শান্ত স্বরে বলল, শান্ত হও পাখি, আমার কাছে বেশি টাইম নেই, আমার যাওয়াটা ভেরি আর্জেন্ট। তুমি রুহির সাথে শেখ বাড়িতে চলে যাও। বিন্দুর কান্না থেমে গেলেও থেকে থেকে হেঁচকি তুলছে এখনো। বিন্দু অর্ণর বুকের কাছে শার্ট খামছে ধরে উত্তেজিত হয়ে অস্থির গলায় বলল, আমাকে ফেলে চলে যাবেন না শেখ সাহেব। অর্ণ বিন্দুর দুগাল হাতের আজলাই তুলে বিন্দুর কম্পিত ওষ্ঠ যুগল দখল করে নেয়, নিজের রাজত্ব চালায় বিন্দুর নরম কোমল ঠোঁটে। বিন্দু শান্ত হয়ে গেল মুহূর্তেই, আবেশে চোখ বুজে ফেলে অর্ণর বুকের কাছের শার্ট খামচে ধরে রাখে। একটা প্রগাঢ় চুম্বন করে অর্ণ বিন্দুর ঠোঁট হতে সরে গিয়ে শির দ্বারা ঝুঁকে বিন্দুর কপালে কপাল ঠেকিয়ে ভারী কি গলায় বলল, জাস্ট আ ফিউ ডেজ লেটার আই উইল কাম ব্যাক টু ইউ অ্যাগেন। অপেক্ষা করবি না আমার জন্য? বিন্দু লাজুক গলায় ফিসফিস করে বলল, করব করব। আপনি আবার কবে ফিরে আসবেন কর্নেল সাহেব? অর্ণ বিন্দুর ললাটে ঠোঁট ছোঁয়ায় শান্ত স্বরে বলে, খুব তাড়াতাড়ি নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে রাখো। আমরা কিন্তু 3 মাস বছরের ভালোবাসা 3 দিনে দেওয়ার ক্ষমতা রাখি। এবারের মতো উইক হয়ে পড়লে কিন্তু চলবে না, নরম আদরে কিন্তু আমার পোষাবে না। নিস্তব্ধ রাত, শহরটা একদম শান্ত। রাতের আকাশে যেন প্রাণ নেই, তারা সব নিভে গেছে অনেক আগে। ম্লান চাঁদটাও আজ অদ্ভুত ভারী মেঘে ঢাকা, আলো ছড়ায় না, শুধু ফিকে ছায়া ফেলে। অদূরে রাস্তার পাশে বাতিগুলো মৃদু কাঁপছে, যেন তারাও ক্লান্ত নিঃশেষ। বিন্দু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, লম্বা এলোমেলো চুলের ফাঁকে হাওয়া এসে মৃদু আঁচে দুলিয়ে যাচ্ছে, কিন্তু বিন্দুর চোখের গভীর শূন্যতা নড়ে না। নিস্তব্ধ শহরের বুক চিরে মাঝে মাঝে কুকুরের হালকা শব্দ ভেসে আসে, কিন্তু সেগুলোও আজ কেমন যেন নির্বাক শোনায়। চার্জ ফুরিয়ে যাওয়া মোবাইলের মতো আকাশ অন্ধকার, অনিশ্চিত, নিঃশব্দ। ঠিক সেরকমই নিঃশেষ মনে দাঁড়িয়ে আছে বিন্দু, আর চারপাশে শুধু শূন্যতা আর অচেনা এক হাহাকার। অদূরে ওই অন্ধকার আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো হাতের মুঠোয় চেপে রাখা মোবাইল ফোনের পানে। আবছা অন্ধকারে ফোনের আলোয় বিন্দুর অশ্রুসিক্ত নয়ন স্পষ্ট হলো। সে কাঙ্ক্ষিত নাম্বারটিতে ডায়াল করে কানে চাপলো। বরাবরের মতোই নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। বিন্দুর টলমল নয়ন ভেদ করে অশ্রু গড়িয়ে পড়ে। বিন্দু ব্যালকনির গ্রিল শক্ত করে ধরে অন্ধকার আকাশের পানে চেয়ে কষ্ট ভারাক্রান্ত গলায় বলে ওঠে, আপনি কোথায় হারিয়ে গেলেন কর্নেল সাহেব? আপনি তো বলেছিলেন খুব তাড়াতাড়ি ফিরবেন, অথচ এখনো এলেন না। একটা খোঁজও না, একটা টেক্সট, একটা ফোনও, কিছুই না। আপনার প্রতিশ্রুতিটাও কি শুধু মেঘের মতো ভেসে গেল? আমি প্রতিদিন অপেক্ষা করি, অথচ আপনার কোনো পদধ্বনি শুনি না। আপনার নীরবতা আমার বুকের ভেতরটা ফাঁকা করে দিচ্ছে কর্নেল সাহেব। যদি জানতাম আপনার না ফেরার অপেক্ষায় আমি একা পড়ে থাকবো, তবে হয়তো আপনার কথায় বিশ্বাস করতাম না। বিন্দু দেওয়ালে পিঠ ঠেকিয়ে আস্তে আস্তে হাঁটু মুড়ে বসে পড়ল। ডুকরে কেঁদে ওঠে, বিড়বিড় করে বলল, আমি কি এতটুকু প্রাপ্য নই? আপনার একটা ফোন, একটু সময়, একটুখানি খবর।
আমি যে আপনাকে আঁকড়ে বেঁচে আছি, আর আপনি আমাকে নিঃসঙ্গতায় ডুবিয়ে রাখলেন। আপনার নীরবতা আমার বুকের ভেতরটা ফাঁকা করে দিচ্ছে কর্নেল সাহেব। এ কেমন শাস্তি দিচ্ছেন আপনি আমাকে? আপনি কি বুঝতে পারেন না? আপনার এই অবহেলা আমার হৃদয়কে প্রতিদিন ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। আপনার এই দূরত্ব, ওই নিস্তব্ধতা একটু একটু করে আমাকে শেষ করে দিচ্ছে। কথা দিয়েও কেন কথা রাখলেন না? কেন এত অবহেলা করছেন আমায় কর্নেল সাহেব? আপনার এই অবহেলা যে আমার কাছে মৃত্যু সমতুল্য যন্ত্রণার। রাত গভীর, নিস্তব্ধতা যেন চারপাশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সেই নিস্তব্ধতার ভেতরেই বসে আছে বিন্দু, ভাঙা হৃদয়ের ভারে অসহায়। চোখের জলে ভিজে গেছে তার ওড়না। বারবার হাতের পাতায় মুছতে গিয়েও শেষ হয় না সেই জল। মনে হয় বুকের ভেতর থেকে কোনো এক অন্তহীন নদী ফুঁড়ে বেরিয়ে আসছে। অভিমানে ভরা মনটা শুধু প্রশ্ন ছুড়ে যায়, কেন করলো অর্ণ এমন? যন্ত্রণায় ভরিয়ে দিয়ে করে গেল জীবনটাকে। কেন কেন কেন? উত্তর নেই, শুধু নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস। অপেক্ষা যেন দুঃসহ শিকল হয়ে তাকে বেঁধে রেখেছে। রাত নীরব, জীবনও নীরব, আর সেই নীরবতার ভেতরেই বিন্দুর বুক ফাটা কান্না গোপনে ভেসে চলে, অদৃশ্য স্রোতের মতো অন্তহীন এক যন্ত্রণা হয়ে। রাতের নিস্তব্ধতায় মিলিয়ে যায় বিন্দুর বুক ফাটা আর্তনাদ আর অভিমানী কান্না। ভোর অনেক আগেই ফুটেছে। রাতের নিস্তব্ধতা মুছে শহর জেগে উঠছে কোলাহলে। মেহেদি বৃষ্টির রুমের সামনে দাঁড়িয়ে আছে, গায়ে মেরুন রঙের টি শার্ট খানা এলোমেলো, দু চোখের পাতা ঘুমে ভার। গত 15 দিন আগে চাচার সাথে বিজনেসের কাজে সিলেট গিয়েছিল। ভোর রাতেই এসেছে বৃষ্টির মুখটা দেখার জন্যে। ভিতরটা কেমন ছটফট করছে। মাহবুব আলম পুলিশের চাকরি করার দরুন নিজস্ব ব্যবসায়ী কাজে নজরদারি করতে পারে না। বৃষ্টিরও ভাই নেই, ছেলে বলতে মেহেদি একাই। ছোট জন তো একেবারেই ছোট্ট, তাই চাচার সঙ্গে ব্যবসার হাল ধরতে হচ্ছে তাকে। সেও সানন্দে যাচ্ছে। বেচারা বিয়ে করেছে, টাকা পয়সার প্রয়োজন আছে না? এই 15টা দিন মেহেদি যে কিভাবে কাটিয়েছে তা কেবল সেই জানে। বৃষ্টিকে এক পলক না দেখতে পেলে বোধহয় প্রাণটাই বেরিয়ে যাবে ভাব। কতবার যে গ্যালারি ঘেটে আগের ছবিগুলো দেখেছে, এবার মেয়েটির কিছু নতুন ছবি তুলে রাখবে ফোনে, যেগুলো বৃষ্টির অনুপস্থিতি দেখবে সে। কি আশ্চর্য, মেয়েটা তাকে কি জাদু করলো? তাকে ছাড়া তো আজকাল থাকাই দায়ী হয়ে যাচ্ছে। বৃষ্টির ঘরের দরজা ভিড়িয়ে রাখা মেয়েটি কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? ও তো বেলা করে ওঠে না। না ঘুমিয়ে সকাল সকাল এখানে দাঁড়িয়ে আছো কেন? হঠাৎ পেছন থেকে চাচির কণ্ঠস্বর শুনে লাফিয়ে ওঠে মেহেদি। আমতা আমতা করে বলে, বৃষ্টির কাছে এসেছিলাম একটু কাজে। ও কি ঘুম থেকে ওঠেনি? জবাবে ভদ্র মহিলা বললেন। ও তো বাড়িতে নেই, উঠবে কি? বাড়িতে নেই? কোথায় গেছে? অবাক হয়ে বলে ওঠে মেহেদি। জনাকে আনতে গিয়েছে কালকে বিকালে, এই তো সকালেই চলে আসবে। অসন্তুষ্ট হলো মেহেদি। এবারও মেয়েটিকে এক পলক দেখতে পারল না সে। মেহেদি রুক্ষ গলাতেই বলল, আপাকে আনতে যাওয়ার হলে অন্য কেউ কি ছিল না? ওকে একা কেন পাঠিয়েছেন ছোট মা? আর কখনো আমার অনুমতি ছাড়া ওকে বাইরে পাঠাবেন না। যেখানে যা প্রয়োজন হবে আমাকে বলবেন। মেহেদির কথা শুনে অবাক হলেন না ভদ্র মহিলা। এভাবেই ছোটবেলা থেকেই শাসন করে মেহেদি বৃষ্টিকে। ভাই বোনের সম্পর্ক তো এমন হওয়াটাই উচিত। তিনি হেসে মমতার কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা বাবা আর পাঠাবো না। বোনের জন্য এত চিন্তা, এত ভালোবাসা, বিয়ে দিয়ে থাকবি কিভাবে? কে করতে আসবে ওকে বিয়ে? তার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। বিড়বিড় করে বলে মেহেদি। মাসুমা বেগমের কর্ণগোচর হলো না সেই কথা। সে তার কাজে রান্নাঘরের দিকে চলে গেলেন। মেহেদি নিজের রুমে ফিরে যেতে ধরেও কেন যেন থেমে গেল। আধ খোলা দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে। সারা রুমে যেন বৃষ্টির নিজস্ব ঘ্রাণ মোমো করছে। মেহেদি চোখ বন্ধ করে দেয়। বৃষ্টির রুমে চোখ বোলাতেই মেহেদির হাসি পেল। কোনো এক সময় তার সাথে ঝগড়া করে বৃষ্টি এই রুমে এসে ঘাপটি মেরে বলবে, এটা আমার বাবার বাড়ি, আপনার বাড়িতে যাব না আমি। হঠাৎ মেহেদির নজর পড়ল বৃষ্টির পড়ার টেবিলে, সেই ডায়েরিটাতে, যেটা সেদিন বৃষ্টি তাকে দেখে লুকিয়ে ফেলেছিল। মেহেদির মন খচখচ করে ওঠে। যেটা সেদিন বৃষ্টি তাকে দেখে লুকিয়ে ফেলেছিল। মেহেদির মন খচখচ করে ওঠে। কারো পার্সোনাল জিনিস বিনা অনুমতিতে ধরা উচিত নয়।
তবুও দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এগিয়ে গেল মেহেদি। মনের গহীন থেকে কেউ যেন বলে উঠল, অনুমতির কি আছে, বৃষ্টির সবকিছু জানার অধিকার আছে তার। মেহেদি হাতে তুলে নিল মোটা ডায়েরিটা। পড়বে না পড়বে বলেও প্রথম পৃষ্ঠাটা উল্টায়। রঙিন কালি দিয়ে যেখানে গোটা গোটা অক্ষরে লেখা ওয়ান সাইডেড লাভ, ওয়ান সাইডেড লাভ। হঠাৎ মেহেদির বুকটা কেঁপে উঠল। তার মানে বৃষ্টি কাউকে ভালোবাসে? বুক কাঁপছে মেহেদির। সে কাঁপা কাঁপা হাতে দ্বিতীয় পৃষ্ঠা উল্টায়। কালো কালির কিছু অগোছালো হাতের লেখা। দেখেই মনে হচ্ছে অনেক আগের হাতের লেখা বৃষ্টির। আমার না কি যেন হয়েছে, কিছু খেতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগে না, বুকের ভিতর কেমন কেমন লাগছে। কেন বলতো? আচ্ছা, আমার কি বড় কোনো অসুখ হয়েছে? ব্যাস এতটুকুই লেখা। মেহেদির ললাটে ভাঁজ পড়ল লেখাটুকু পড়ে। কিছুই মাথায় ঢুকলো না তার। কিসের ইঙ্গিত করেছে বৃষ্টি? কিসেরই বা অসুখ তার? মেহেদি পাতা উল্টায় সেই অগোছালো হাতের লেখায়। আজকাল তোকে নিজের রাজকুমার মনে হয় কেন বলতো? কি হলো আমার? পৃষ্ঠা খালি, আর কিচ্ছু লেখা নেই। মেহেদির ভ্রু কুঁচকে যায়। মেহেদি একটা জিনিস খেয়াল করে, এখানে বৃষ্টি বরাবর সেই অজ্ঞাত ব্যক্তিকে তুই সমর্থন করছে, মানে সে বৃষ্টির সমবয়সী। কিন্তু কে হতে পারে? রোহান না তো? মেহেদি গভীর চিন্তায় পড়ে গেল। এখানে বৃষ্টির হাতের লেখা দেখেই তো মনে হচ্ছে 8-9-এ থাকাকালীন লিখেছে। তখন তো রোহানের সঙ্গে পরিচয়ই হয়নি। না রোহান হবে না অন্য কেউ হবে, কিন্তু কে সে? মেহেদি আবার পাতা উল্টায়। এবারের হাতের লেখা বেশ গোছানো, মানে এটা বেশি আগের না। মেহেদি পড়তে শুরু করলো। ইয়েস, আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ হার। আমি অনুভব করছি আমি তোকে ভালোবেসে ফেলেছি। নয়তো তোর সাথে সময় কাটাতে কেন ভালো লাগে, তোকে দেখতে ভালো লাগে, তোর কণ্ঠস্বর শুনতে ভালো লাগে, তোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, আবার তোকে না দেখলে অস্থির লাগে। এগুলি কি ভালোবাসার লক্ষণ না? তুই জানিস তোর রুমে তোকে লুকিয়ে চুকিয়ে কতবার দেখতে গিয়েছি? আচ্ছা, তোর মনে আছে সেদিন ধরাও পড়েছিলাম? সেদিন কি ভয়টাই না পেয়েছিলাম। মনে হচ্ছিল এই ধরা খেয়ে গেলাম। এই বুঝি তুই বুঝে ফেলিস সব। মেহেদির চক্ষুপটে ভেসে উঠল স্মৃতির পাতায় কিছু দৃশ্য। একদিন মেহেদি স্কুল চত্বরে কিছু একটা করছিল। তখন মেবি নবম শ্রেণীতে পড়ে। বৃষ্টিকে নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেহেদি কপাল কুঁচকে বলেছিল, অমন হাবলার মতো তাকিয়ে আছিস কেন? মেহেদির কথা শুনে হকচকিয়ে গিয়েছিল বৃষ্টি। অদ্ভুত সুরে বলেছিল, আজকাল তোকে দেখতে কেন যেন খুব ভালো লাগছে। মেহেদি ছোট ছোট চোখে তাকিয়ে বলেছিল। মাথার স্ক্রু কি ঢিলে হয়ে গেছে নাকি? বৃষ্টি একদৃষ্টিতে তাকিয়ে ছোট্ট করে বলেছিল, হ্যাঁ, তোর জন্য। কি বিড়বিড় করছিস? মেহেদির ধমকে চমকে ওঠে বৃষ্টি। জিভ কাটল সে। ইস, কি থেকে কি বলে ফেলছিল। বৃষ্টি নিজেকে সামলে বলে, কিছু না, কিছু না, চল চল ক্লাসে যাই। হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে মেহেদি। বুকের ভেতর কেঁপে উঠল যেন। সে ব্যস্ত হাতে ফের পৃষ্ঠা উল্টায়। ঝর্ণা আপুর বেবিটা খুব কিউট, তাই না? আমাদেরও এমন একটা বেবি হলে কেমন হবে বলতো? তোকে বাবা ডাকবে, আমাকে মা। ইস, ভাবতেই বুকের মাঝে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। আচ্ছা, আমরা তো সমবয়সী, আমরা কি কখনো এক হতে পারবো? মেহেদি কাপা হাতে ফের আবারও পাতা উল্টায়। তুই আমাকে কেন ভালোবাসলি না? কেন দেখলি না আমি তোকে কতটা ভালোবাসি? কেন আমার বন্ধুর দিকে নজর দিলি? তোকে আমি চিনি, একসঙ্গে খাই, একসঙ্গে চলি। তুই কি মনে করিস তোর মনের গোপন খবর আমি জানি না? তুই যে বিন্দুকে পছন্দ করিস আমি এটা বুঝতে পারি। আমার বড্ড কষ্ট হয় ওর জন্য তোকে অস্থির হতে দেখে, ওর সব বিষয়ে এত কেয়ার করতে দেখে আমার ভীষণ কষ্ট হয়। বিশ্বাস কর, আমার কলিজায় লাগে। আমি সহ্য করতে পারি না। কেন আমাকে ভালোবাসলি না? জবাব দিয়ে চাইবো না, কখনো তোকে জানাবো না। শুধু বলবো আল্লাহ তোর মনের আশা পূরণ করুক, তোরা এক হ। আমি তো তোকে পাবো না, তুই সুখী হ।
বিন্দুকে নিয়ে যদি তুই সুখী হতে পারিস, আমিও তোকে ভুলে থাকতে পারবো। ভুলতে তো পারবো না, তবে চেষ্টা করব। চমকে ওঠে মেহেদি, তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। দুনিয়া বুঝি ঘুরছে তার চারপাশে। সে নিজেকে সামলে আবারও পড়ায় মন দেয়। আমি তোকে ভালোবাসি, তবে এভাবে আপন করতে চাইনি। কেন করলো ওরা এমন? আমি তোকে সেই স্বামী হিসেবে পেলাম ঠিকই, কিন্তু দেখ, সেটাও তোর বিরুদ্ধে। আমি তো তোর অমতে চাইনি কিছু। তুই যে বিন্দুকে ভালোবাসিস, এটা জেনেও আমি কি করে তোর মনের বিরুদ্ধে তোর হতে পারি? জানি বিন্দুর স্বামী আছে, কিন্তু তুই তো এখনো তাকে লালন করছিস নিজের বক্ষ পিঞ্জরে। ওরা কেন আমার জীবনের সাথে তোকে জড়িয়ে দিল? একটা হাস্যকর সত্যি কথা শুনবি? আমি আমি এভাবে পেতে চাইনি ঠিকই, কিন্তু যখন তোর নামে কবুল বলতে বলা হলো, আমি দ্বিতীয়বার তোকে পাওয়ার স্বপ্ন দেখলাম। আমার নিভে যাওয়া ইঞ্চি ইঞ্চি ভালোবাসাটা যেন একটা আলো দেখতে পেল। কিন্তু তুই কি করলি? বিয়ের পরের দিনই তালাক চাইলি। আমি কি এতটাই খারাপ? আমার সাথে কি সংসার করা যায় না? আচ্ছা, আমাদের মধ্যে বাধা কি শুধু ওই বয়স? তুই মুক্তি চাইলি, আমি আর কি বা করতাম বল? আমি তো তোর সুখ চাই। আমার খাতায় না হয় অপ্রাপ্তটুকুই থাকুক, তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। এটাই আমার একমাত্র প্রার্থনা। আমি না হয় বাকি জীবন অপ্রাপ্তির বোঝা বয়ে বেড়াই, তবুও তোকে ভালোবাসার সত্যিটা আমি মুছতে পারবো না। বড্ড ভালোবাসি তোকে। আর কিছু পড়ার সাহস পায় না মেহেদি। দুনিয়া ঘুরছে। মেহেদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মুখে বিস্ফোরণ, অস্থিরতা, বুক ধরপড় করে, কণ্ঠ কাঁপছে প্রচণ্ড। ঘেমে নিয়ে একাকার শরীর। বৃষ্টি এত বছর ধরে ভালোবাসে তাকে, একা একা এই কষ্ট বয়ে বেড়াচ্ছে, আর সে একটিবারের জন্যেও বুঝতে পারল না। অমাবস্যা নামলো মেহেদির মুখে, অপরাধ বোধে জর্জরিত হলো বুক। ঠিক কতটা অভিমান আর কষ্ট জন্মালে ভালোবাসার মানুষটির থেকে মুক্তি চাইতে পারে? মেহেদি আর দাঁড়ালো না, শক্তি পেল না দাঁড়িয়ে থাকার। ডায়েরিটা টেবিলের উপর রেখে দ্রুত প্রস্থান করলো সে। শুক্রবার সকাল, ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে, অথচ বিন্দু এখনো রুম থেকে বের হয়নি। এ আর নতুন নয়, এটাই হচ্ছে বিগত 1 মাস থেকে। এখন আর আগের মতো উঠে রান্নাঘরে ঝুমা আর মীরার সঙ্গে গল্পের ফাঁকে ফাঁকে হাতে হাতে কাজ এগিয়ে দেয় না, চঞ্চলতা দেখায় না। কলেজ থেকে এসে বেশিরভাগ সময় রুমেই কাটায়। অর্ণ যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন বিন্দুর সমস্ত হাসি খুশি কেড়ে নিয়ে গেছে। রুহি এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে। সে নিজেও অনেকবার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হতাশ হয়েছে। শুধু একবার হাতের নাগালে ভাইকে পাক, তার ফুলকে কষ্ট দেওয়া আচ্ছা মতো কথা শুনিয়ে দিবে। রুহি দরজায় টোকা দিতে কয়েক সেকেন্ড পেরুতেই দরজা খুলে গেল। বিন্দুর ফোলা ফোলা দুটো চোখ দেখে ফের হতাশার শ্বাস নিল। নিশ্চয়ই মেয়েটি আজকেও রাত জেগে কান্নাকাটি করছে। বিন্দুর মুখে ফোঁটা ফোঁটা পানি, হাত মুখ ধুয়ে এসেছে কেবল। রুহি বিছানায় বসে বিন্দু এলোমেলো বইগুলো গুছানো শুরু করে। রাতে বই নিয়ে বসে ঠিকই, কিন্তু পড়ে না। ফাইনাল এক্সাম নিকটেই ঘনিয়ে এসেছে, কি লিখবে আল্লাহ জানে। বিন্দুর ভাবনার সুতো ছিঁড়ল রুহির কথা শুনে। আর কতকাল এভাবে চলবে? বিন্দু মাথা তুলে বলল, কি চলার কথা বলছিস? নিজের দিকে তাকিয়ে দেখেছিস চেহারার কি হাল করেছিস? জানিসই তো ভাইয়ার কতটা দায়িত্ব, কতটা ব্যস্ততা তার। তুই কি অবুঝ? কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? সামনে যে এক্সাম আছে সেই খেয়াল আছে তোর? এভাবে চলে তো পরীক্ষায় খারাপ করবি ফুল। রুহির কথা শুনে বিন্দু তাচ্ছিল্য করে হাসল। সে বুঝবে না কেন সব বোঝে না, সে বুঝবে না কেন সব বোঝে সে। একটা মানুষ ঠিক কতটা ব্যস্ত থাকলে নিজের স্ত্রীকে ভুলে যান। বিন্দু বইগুলো গোছাতে গোছাতে শান্ত গলায় বলল, তোর কি মনে হয় তোর ভাইয়ের জন্য আমি কষ্ট পাই, ছটফট করি? ভুল বললি। তবে কি জানিস, আমার না মাঝে মাঝেই নিজের ভাগ্যের উপর দুঃখ লাগে, আফসোস হয়। আমি তো এমন জীবন সঙ্গী চাইনি। আমি তো একটা সাধারণ যত্নশীল পুরুষ হিসেবে চেয়েছিলাম। তোর ভাইয়ের মতো এত ব্যস্ত মানুষ তো আমি চাইনি। অথচ তোর ভাই আমার জীবনে জোর করে ঢুকে পড়ল, বাধ্য করলো তার মায়ায় জড়াতে।
আর আজ যখন সব কিছু ঠিক হলো, সে কি করলো? আমার দেহে জুড়ে পূর্ণতা এঁটে দিয়ে উধাও হয়ে গেল। এটা হওয়া কি খুব জরুরি ছিল? এমন পূর্ণতা তো আমি চাইনি। বেশ নিরেট আর শান্ত স্বরে কথাগুলো বলল বিন্দু। বিন্দু যতই বলুক যাই বলুক, রুহি তো জানে তার ফুল ঠিক কতটা মিস করে তার কর্নেল সাহেবকে, কতটা অভিমান জন্মালে নিজের প্রতি আফসোস করে। রুহি ভাইয়া বলল, সত্যিই তোকে খুব ভালোবাসে রে ফুল। আমার ভাইকে কখনো কোনো মেয়ের জন্য এতটা পজিটিভ হতে দেখিনি। আমার মনে হয় ভাইয়া সত্যিই খুব ব্যস্ত আছে, তাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। দেখছিস না, পাপাও চেষ্টা করছে ভাইয়ার খোঁজ করার। তুই দেখিস ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে। বিন্দু রুহির কথা শুনলো, তবে তার প্রত্যুত্তর করলো না, শুধু গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো। ঘরটা নিঃশব্দতায় ছেয়ে গেল। বিন্দু টুকটাক কাজ করতে করতে বলল, পীড়িতের আলাপ রেখে সকাল সকাল এখানে যে, কিছু বলবি? বিন্দু ভ্রু নাচিয়ে বলল, ফুপি বলেছে নাকি অন্য কারোর দেখতে ইচ্ছে করছে? তুই যা, আমি গিয়ে কি করব? আমতা আমতা করে রুহি। চল না ফুল, একা একা যেতে ইচ্ছে করছে না। যার জন্য যাওয়ার জন্য উতলা হচ্ছিস, জানে সে? রুহি দুদিকে মাথা নাড়ালো। না, জানে না, মন খারাপ করছে। ছুটি শেষ, আগামীকাল যে চলে যাবে। বিন্দু দুষ্টু হাসি হাসলো, বলল, তাই সাহেবা যাবে মন ভালো করতে। এবার একটু দরজা জানালা বন্ধ করে নিস প্লিজ। বিন্দুর কথা শুনে রুহি লজ্জা পেয়ে চোখ রাঙানি দিয়ে বলল, তুই কি এটা কখনোই ভুলবি না? এই একটা কথা বলে আর কত লজ্জা দিবি তুই আমায়? বিন্দু হাসে বলে, তোর তো কপাল ভালো, এটা আমি এখনো বৃষ্টিকে বলিনি। যদি বলি তাহলে কি হবে? না বোন, প্লিজ ওর কাছে বলিস না, তাহলে আমার মান ইজ্জত আর রাখবে না ও। অনুনয় করে বলল রুহি। বিন্দু ফের হেসে ফেলল। বৃষ্টির মুখ পাতলা, মেয়েটি কিছুই পেটে ধরে রাখতে পারে না। এটা যদি সে জানে তাহলে সারাদিন রুহিকে খেপাবে। বিন্দু রুহির দিকে তাকিয়ে বলল, গিয়ে রেডি হ, আমি আসছি। সাদিদের ড্রয়িং রুমে বসে বিন্দু আর রুহি। শুক্রবার তরুণ সারফরাজও আজকে বাসায় আছে। সাজেদা বেগম নাস্তার ট্রে টি টেবিলের ওপরে রাখতে রাখতে বলল, যাদের বলে কয়েও তো আনা যায় না, আজকে বিনা দাওয়াতে হাজির হলো, ঘটনা কি? রুহি আমতা আমতা করে বলল, তোমাকে ভীষণ মনে পড়ছিল বুঝলে, কলেজও ছুটি আছে তাই তো চলে এলাম। সাজেদা বেগম চোখ ছোট ছোট করে তাকালেন। তাকে যে কতটা মনে পড়েছে সেটা তো সে ঢের বুঝতে পারছে। ফুপির জহুরি দৃষ্টি দেখে রুহি এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, অমন করে তাকিয়ে আছো কেন? সত্যি তোমায় ভীষণ মনে পড়ছিল আমার। এই বিন্দু বল, আমি সত্যি বলছি কিনা? চোরের মন পুলিশ পুলিশ। বিন্দু চোখ বড় বড় করে ফেললো। বেচারি হঠাৎ মিথ্যা কথা বলতে পারে না। বিন্দু আমতা আমতা করতেই সাজেদা বেগম মনে মনে হাসলেন। এটো বাসন তুলতে তুলতে গম্ভীর গলায় বললেন, তোমরা দুজনেই আমার রুমে আসো। বিন্দু আর রুহি একে অপরের দিকে তাকিয়ে সাজেদা বেগমের পিছু পিছু তার রুমের দিকে হাঁটলো। সাজেদা বেগম আলমারি খুলে অনেকগুলো গহনার বাক্স বের করে এনে বিছানায় রাখলেন। বিন্দু রুহি চোখ বড় বড় করে শুধু তাকিয়েই থাকলো। সাজেদা বেগম কিছু পুরনো গহনা বের করে রুহির সামনে ধরে বলে উঠলেন, দেখ তো ওগুলো পছন্দ হয় কিনা তোর। পুরনো আমলের ডিজাইন, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। তোর পছন্দ না হলে আমি আবার নতুন করে গড়িয়ে দেব তোকে। সাজেদা বেগমের কথার আগা মুন্ডু কিছুই মাথায় ঢুকলো না রুহির। সে অবাক চোখে তাকিয়ে বলল, এসব আমায় কেন বলছো ফুপি? আর আমাকে গয়নাই বা কেন গড়িয়ে দেবে? এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছে, আমি আমার পুত্রবধূকে দিতে চাই। এখন বলতো তোর পছন্দ হয়েছে কিনা। সাজেদা বেগম এমন সোজা সাপটা কথায় চক্ষু যুগল বড় বড় হয়ে গেল রুহির। সাজেদা বেগম রুহির হকচকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে হাসলেন। মেয়েটির মাথায় গাঁটটা মেরে বললেন, হয়েছে, আর ভেলকি ধরতে হবে না। তলে তলে এত দূর আর আমি জানবো না? তাড়াতাড়ি আমার ঘরে আয় আর অনেকগুলো নাতি পুতি উপহার দে। একা একা আর কতকাল কাটাবো বলতো? ভীষণ খেল রুহি। তার চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে উঠল। ভ্রু যেন মাথার ওপরে উঠে গেল। মুহূর্তের জন্যে তার মুখ হা হয়ে রইল। সাজেদা বেগম তাদের সম্পর্কের কথা কিভাবে জানলো? সাদি বলেছে? বিন্দু প্রথমে অবাক হলেও পরে ফিক করে হেসে বলে উঠল, তুমি কি এখনই নাতি পুতি চাইছো ফুপি? না মানে
ওরা যে উতলা হয়ে আছে, তুমি অর্ডার করলে মনে হয় এক্ষুনি বাবু ডাউনলোড করে ফেলবে। সাজেদা বেগম বিন্দুর মাথায় চাটি দিয়ে বললেন, রাত বের করে হাসতে হবে না। আপনাকেও বলছি, তাড়াতাড়ি অনেকগুলো নাতি নাতনি উপহার দিবেন। বিন্দু লজ্জা পেল। রুহি সেদিকে তাকিয়ে মনে মনে হাসলো। বেশ হয়েছে, পুপির পক্ষ টানছিলি যা যা, আরো টান বেয়াদব। সাজেদা বেগম একে একে গহনাগুলো দেখিয়ে ফের জিজ্ঞেস করলে রুহি মৃদু গলায় বলে, এগুলোই থাক, বেশ সুন্দর লাগছে। এটা তোর জন্য। বিন্দুর দিকে একটা মোটা স্বর্ণের চেন বাড়িয়ে দিল সাজেদা বেগম। বিন্দু অবাক হয়ে বলে, আচ্ছা, আমার জন্য? আমি কি করব এটা দিয়ে? বিয়ের পরেই না কতগুলো দিলে। ভদ্রমহিলা চোখ রাঙিয়ে বললেন, আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি ছেলের বউকে। ধর, আর শোন, এখন থেকে ফুফি শাশুড়ির মর্যাদা দিবি, সম্মান করবি। দিন দিন দুটোই পাজি হয়ে যাচ্ছিস। জল্লাদ শাশুড়ি না হলে কাজ হবে না দেখছি। শাদির রুমের দরজাটা হালকা ফাঁকা। রুহি উকি মারতেই ভেতর থেকে একজোড়া শক্ত হাত টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। আকস্মিক এমন কাজে ভড়কে গেল মেয়েটি। শাদি রুহির কোমর জড়িয়ে ধরে চুমু খেলো গালে। আর রুহি চোখ গরম করে বলল, কি করছেন অশুভ লোক, ছাড়ুন বলছি। তোকে দেখলেই খালি ছুঁয়ে দিতে ইচ্ছে করে, আর তুই ছেড়ে দিতে বলিস? শাদির কথা শুনে চোখ কুঁচকে যায় রুহির। আপনি কি করে বুঝলেন আমি এখন আসবো? দরজায় ওত পেতেছিলেন নাকি? শাদি জবাব দিল না। আর রুহিকে আরো একটু নিবিড় ভাবে জড়িয়ে বলল, তোকে এটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না জানো? বেশ মন খারাপ করে বলল শাদি। এ পর্যায়ে নরম হলো রুহি, শীতল গলায় বলল, চলে যাবেন তো কি হয়েছে? আগের মতো ফোনে তো কথা হবেই, তাই না? তুই আর আমার কষ্টে কি বুঝবি? মা কি বলে শুনলি না? নাতি নাতনি চাই তার, চল বিয়ে করে ফেলি। আর রুহি কপাল কুঁচকে বলে, ফুপি কি বলেছে না বলেছে আপনি জানলেন কি করে? আড়ি পেতেছিলেন দরজার কাছে? আড়ি পাততে যাবো কোন দুঃখে? গেছিলাম কাছে। এখন তোদের কথা আমার কানে আসলে আমি কি করব? ভালো, দরজা খুলে দিন, কেউ দেখলে কি মনে করবে? রুহির কথা শুনে শাদি নাকচ করে বলল, কেউ আসবে না এখানে, চল যাওয়ার আগে একটু স্পেশাল টাইম এনজয় করি। আর রুহি শাদির বুকে কনুই দিয়ে গুঁতো মেরে বলল, আমাকে এখন না ছাড়লে আপনার স্পেশাল এনজয় ছুটিয়ে দেবো অশুভ লোক। শাদি চোখ মুখ কুঁচকে বলল, তুই এত আন্ডারমোটে কেন হাঁপানো রাখি? এমন চললে তো আমার মা ইহ জীবনে নাতিপতির মুখ দেখবে না। শাদি, রুহি আর বিন্দু দাঁড়িয়ে আছে শাদিদের গার্ডেনে। বিন্দু শুধু রুহির জন্যেই এখানে আসেনি, সে আরো একটি কাজে এসেছে। অর্ণর খোঁজ। তার খোঁজ মারিদ এবং শাদি ছাড়া কেউ নিতে পারবে না, বেশ ভালো করেই জানে সে। বর্তমানে মারিদ দেশের বাহিরে, বউ নিয়ে হানিমুনে গিয়েছে। এক্সট্রা 1 মাসের ছুটি নিয়েছে নাকি স্বয়ং অর্ণ নিজেই। তার কেন জানি মনে হচ্ছে তার কর্নেল সাহেব ভালো নেই, কেমন যেন বুকের ভেতর অস্থির অস্থির লাগে। কর্নেল সাহেব তো কথা দিয়েছিল তাড়াতাড়ি ফিরবে, কথার বরখেলাপ করা তো তার ধাঁচে নেই। চুপ করে থাকবেন না ভাইয়া, বলুন আমার কর্নেল সাহেব কোথায়? কেন তার খোঁজ কেউ পাচ্ছে না? সে তো ছুটিতে ছিল। মিশন কমপ্লিট করে তো তার পুনরায় ছুটি পেয়ে আসার কথা। তাহলে বেশ রুক্ষ গলায় বলে ওঠে বিন্দু। শাদি আমতা আমতা করে বলল, অর্ণ ঠিক আছে বিন্দু, ও ব্যস্ত আছে, ছুটি বাতিল করেছে, তাই তো আসেনি এবং যোগাযোগ করতে পারেনি। তুমি অযথা চিন্তা করছো। এতটা কিসের ব্যস্ত সে? একটা ফোন কল পর্যন্ত করতে পারে না, যার জন্য। শাদি পুনরায় আমতা আমতা করে বলল, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই ব্যস্ততা শেষ করে ফোন করবে। আপনি আমাকে মিথ্যা বলছেন ভাইয়া, সত্যি করে বলুন তো, সে ঠিক আছে তো? শাদির কথার বেশ শক্ত গলায় বলে উঠল বিন্দু। শাদি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি সত্যিই কিছু জানি না, আমি নিজেও ট্রাই করতেছি, বাট পাইনি। আগামীকাল গিয়ে তারপর তোমাকে কিছু জানাতে পারবো। বিন্দু হতাশ চোখে তাকিয়ে রইল। তার কেন জানি মনে হচ্ছে শাদি তাকে মিথ্যা বলছে। শুধু শাদি নয়, সাজ্জাদ রেজাও মিথ্যা কথা বলছে। কিন্তু কেন? সময়টা শুক্রবার দুপুর নাগাদ। সপ্তাহান্তের আমেজে আজকে মাহবুব আলম ছুটিতে। শুক্রবারের হাওয়ার মতোই হালকা মেজাজে আলম পরিবারের সবাই একসাথে বসেছে খাবার টেবিলে। সেখান থেকে বাদ পড়েনি বৃষ্টিও। সকাল সকালেই 2 বোন চলে এসেছে। মেহেদি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টির দিকে।
মেয়েটা ঝর্ণার বড় মেয়ে অলির সাথে খুনসুটি করতে করতে খাচ্ছে। মেহেদি এক পলক সকলের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলে ওঠে। তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে। মেহেদির কথায় সবার মনোযোগ পড়ল তার দিকে। মাহবুব আলম জিজ্ঞেস করলেন, কি কথা? আমি বিয়ে করব। মেহেদির কথাখানায় বিস্ফোরণ ঘটল ঘর জুড়ে। বৃষ্টি সহ সবাই চমকালো। মনোয়ারা বেগম অবিশ্বাস্য গলায় বললেন, কি বললে? মেহেদি পুনরায় অকপট স্বীকারোক্তি দিল। বিয়ে করব আমি। চোখ বড় বড় হয় সবার। মেহেদির বিয়ের কথা শুনে বৃষ্টির বুকের ভেতর অস্থিরতা বাড়ল, নেত্র ঘোলাটে হলো। মাহবুব আলম থমথমে গলায় বললেন, বিয়ের বয়স হয়েছে তোমার? বিয়ে করে বউকে খাওয়াবে কি, পড়াবে কি? মেহেদি ইতস্তত বোধ করে বাবা চাচার সামনে বিয়ের কথা বলতে, তবুও সে শান্ত থেকে শীতল গলায় বলল, সবাই যা খায় তাই খাবে। প্রয়োজন হলে লেখাপড়ার পাশাপাশি আমি চাচ্চুর সাথে বিজনেস করব। হঠাৎ বিয়ের ভূত মাথায় চাপলো কেন? আগে পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুমিও আমার মতন একজন পুলিশ অফিসার হবে। বাবার কথার পৃষ্ঠে মেহেদি অভয় দিয়ে বলে, আমি তোমার স্বপ্ন পূরণ করব বাবা, তবে বিয়েটা তো আর বাধা হতে পারে না, তাই না? কি ব্যাপার মেহেদি, কোথাও পছন্দ টছন্দ করে রেখেছিস নাকি? ঝর্ণার কথায় মনোয়ারা বেগম মৃদু ধমক দিয়ে বলেন, কিসের পছন্দ? এত তাড়াতাড়ি কিসের বিয়ে? আগে পড়াশোনা শেষ হোক। কোথা থেকে চাপলো এই ভূত? বৃষ্টির ইচ্ছে করছে এখান থেকে উঠে ছুটে যেতে, কিন্তু সে শক্ত হয়ে বসে রইল। মনোয়ারা বেগমের কথার পরে ঘরটা নিঃশব্দতায় ছেয়ে গেল। নিস্তব্ধতা ভাঙল মাহবুব আলমের গম্ভীর কণ্ঠস্বরে। মেয়েটা কি? এবারে কিছুটা চমকাই মেহেদি। ঢোক গিলে বলল, আমি তোমাদের কিছু বলতে চাই। তোমাদের মনে আছে বৃষ্টি আর আমি বিন্দুর দাদির মৃত্যুতে ওদের গ্রামে গিয়েছিলাম? সেখানে তারপর সেদিন রাতে ওদের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলল। অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যাওয়া বন্ধনের কথা। বৃষ্টি পিলে চমকালো। কি করতে চাইছে মেহেদি সে কিছুই বুঝতে পারছে না। সে তো নিজেই বলেছিল এই কথা পরিবারের কাউকে বলবে না, তাহলে আজ এসব কথা কেন তুলছে সে? মেহেদির কথাই যেন বিনা মেঘে বজ্রপাত হলো আলম ভিলাই। আকাশ ভেঙে পড়ল সবার মাথায়। নিজেদের কানকেই যেন তারা বিশ্বাস করতে পারছে না। বৃষ্টি স্তব্ধ হয়ে বসে আছে, যেন পুরনো কষ্টটা মাথা চারা দিয়ে উঠেছে। মাছুমা বেগম বেশ রুক্ষ গলায় বললেন, এত বড় একটা কথা তোমরা লুকিয়ে রেখেছিলে কেন? কেন আমাদের জানালে না? তুমি আমাকে জানালে না কেন বৃষ্টি? ওর কোনো দোষ নেই ছোট মা, আমি নিষেধ করেছিলাম না জানাতে। আসলে বিয়েটা মানতে পারছিলাম না আমরা। তবে আমি এখন ওকে সমাজে স্ত্রীর মর্যাদা দিতে চাই। পুনরায় চমকালো থমকালো বৃষ্টি। অবাক নয়নে তাকালো মেহেদির দিকে। মেহেদি তাকিয়েই ছিল দরুন। দুজনের চোখাচোখি হলো। বৃষ্টি অভিমানে দৃষ্টি নামিয়ে নিল। আলম ভিলার অন্তর্মহলে যেন এক অদৃশ্য অশান্তি নেমে এলো। প্রত্যেক নিজের মনে গভীর চিন্তায় ডুবে আছে। বিবাহের প্রসঙ্গে এখন কি করা উচিত সেই উত্তর যেন কারো হাতের মুঠোয় ধরা দিচ্ছে না। এই মুহূর্তে বিয়েতে যদি রাজি না হয় তবে ভবিষ্যতে কে জানে কখন কি অঘটন ঘটিয়ে ফেলবে। তারা বুঝতে পারছে দুজনের মাঝে এক অদ্ভুত টান তৈরি হয়েছে, যা অস্বীকার করার উপায় নেই। এক ছাদের নিচে থেকে তাদের দূরে রাখাও যে প্রায় অসম্ভব, তাই ভেবেই সকলে দিশেহারা। আবার বাইরে কেউ টের পেলে কথার রেশ ছড়িয়ে পড়বে চারদিকে। পরিবারের ভেতর চাপা গুঞ্জন শুরু হলো। ভাইয়ে ভাইয়ে সিদ্ধান্ত হলো বাধা দিয়ে কিছু হবে না। শেষ পর্যন্ত ওদের ফের বিবাহ দেওয়াই হবে সবচেয়ে মঙ্গলজনক পথ। মেহেদি চিন্তিত হয়ে কিছু বলার আগেই বৃষ্টির বাবা বলে ওঠে, না, প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় তখন হয়নি। মেহেদির বুকে হাসি ফুটে ওঠে। ভেবেছিল হয়তো পরিবার থেকে বাধা আসবে, কিন্তু সবাই যেন এই সম্পর্কে খুশি হয়েছে। বৃষ্টি তখনও ঠোঁট কামড়ে মাথা নিচু করে আছে। তার মতামত না নিয়েই তারা বিয়ের ডেট ঠিক করে ফেলেছে। বৃষ্টি উঠে দাঁড়ালো, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে কণ্ঠে জোর এনে বলল, তোমরা সবাই ওর কথায় মত দিতে পারো না। ওটা একটা অ্যাক্সিডেন্ট। আমি এই বিয়ে মানি না। কোনো বিয়ে টিয়ে হবে না, কোনো বিয়ে না।
বৃষ্টি ছুটে যায় নিজের রুমে, কণ্ঠ কাঁপছে তার। বৃষ্টির কথা শুনে সবাই অবাক হলো। তারা দুই পক্ষের সহমত আছে বলেই মনে করছিল। মেহেদি উঠে দাঁড়িয়ে বলল, ওর সাথে আমি কথা বলছি, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আমি চাই বিয়েটা ঘরোয়াভাবেই হোক। বৃষ্টি রুমে ঢুকে দরজা আটকে দেওয়ার আগেই মেহেদি রুমে ঢুকে পড়ল। বৃষ্টির মসৃণ গালদয়ে বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে নীরব অশ্রু জল। সে মেহেদিকে ঠেলে বের করে দিতে চেয়ে রাগান্বিত গলায় বলল, বের হ আমার রুম থেকে। এখানে কি চাই তোর? তুই তো মুক্তি চেয়েছিলি, আমি দিব বলেছি, তাহলে এখন এত ড্রামা কিসের জন্য? মেহেদি শক্ত হাতে বৃষ্টির হাত ধরে আটকে দিল। পিঠের সাহায্যে দরজাটা বন্ধ করে দিতে দিতে বলল, তোকে সম্পূর্ণ নিজের নামে করে নেওয়ার জন্য। তোর কথাতেই হবে সব? তোর ইচ্ছে হলে মুক্তি চাইবি, আবার ইচ্ছে হলে থেকে যাবি। তোর কথায় সব হবে না। তুই শুনে রাখ, আমি তোকে চাই না, তালাক চাইয়া। ঠোঁটে পুরুষালী স্পর্শ পেতেই বৃষ্টির বুলি আটকে গেল গলায়। মেহেদি বৃষ্টিকে থামানোর জন্যে ছোট করে একটা চুমু খেয়ে ছেড়ে দিল বৃষ্টির ওষ্ঠযুগল। বৃষ্টি এলোপাথারি কিল ঘুষি মারতে শুরু করে মেহেদির বুকে। তোকে আমার সহ্য হচ্ছে না মেহেদি, আমার সামনে থেকে চলে যা। তোকে চাই না আমার, শুনতে পাচ্ছিস? চাই না এখন আর তোকে। না চাইলে তো হবে না সোনা। কিউট কিউট বেবি চাই না তোর? কাছে না আসলে হবে? তোকে আমার বাবুর মা না বানিয়ে ছাড়ছি তো না। মেহেদির মুখে এমন কথা শুনে স্তব্ধ হলো বৃষ্টি। হঠাৎ হামলে পড়ে মেহেদির উপরে। মেহেদির টি শার্টের কলার চেপে ধরে ক্রুদ্ধ গলায় বলল, তোর সাহস কি করে হলো আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার? ও, এই জন্যই তো বলি, হঠাৎ করে এত দরদ, এত অধিকার জন্মালো কোথা থেকে? সিম্পিতে দেখাচ্ছিস? হ্যাঁ, আমি সিম্পিতে চেয়েছি তোর কাছে? হ্যাঁ, আমি ভালোবাসতাম, বুঝতে পারছিস? ভালোবাসতাম, এখন বাসি না। আর কখনো স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে আসবি না। বের হ, তোর মুখটাও দেখতে চাই না আমি। বৃষ্টির এমন ব্যবহারে কষ্ট পেল মেহেদি, তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুতেই ছাড়বে না তার অধিকার। সে জানে বৃষ্টি এখনো ভালোবাসে তাকে। বৃষ্টির মনের মধ্যে অভিমানের পাহাড় গলিয়ে প্রবেশ ভেতরে করতে হবে তাকে। মেয়েটা যে কষ্ট পাচ্ছে। মেহেদি বৃষ্টিকে নিজের বুকের সাথে চেপে ধরে মলিন কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দে বৃষ্টি, আমার ব্যর্থতা তোর ভালোবাসা বুঝতে না পারাটা। তুই বিশ্বাস কর, আমি তোর ডায়েরি পড়ে তোর প্রতি দুর্বল হইনি। আমি তো আজকে সকালেই ডায়েরিটা পড়েছি, বাট আই সোয়ার আমি অনেক অনেক আগে থেকেই ফিল করি আমি তোকে চাই, যেটা আমার বুঝতে দেরি হয়ে গেছে। আমাকে ফিরিয়ে দিস না বৃষ্টি। আই হ্যাভ ফ্যানেল ইন লাভ উইথ ইউ। সত্যি আমি তোকে ভালোবেসে ফেলেছি। আই হ্যাভ ফ্যালেন ইন লাভ উইথ ইউ। এই কথাটা শোনার জন্য বৃষ্টি দিনের পর দিন কতটা কষ্ট পেয়েছে, ছটফট করছে, নীরবে কেঁদেছে। এতদিনের কষ্ট, অভিমান যেন ঝড় ঝরিয়ে ঝরে পড়ল কান্নার রূপে। বৃষ্টি মেহেদির বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে ফেলল। মেহেদি বাধা দেয় না, কাঁদুক হালকা হোক ওর বোন, সময় দেয় ওকে, শুধু নীরবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। সময়ও যেন ওদের সঙ্গ দেয়। বৃষ্টি কাঁদতে কাঁদতে ভেঙ্গুর গলায় বলল, তোর মনে অন্য কারো বাস, এটা আমি মানতে পারছি না মেহেদি। হোক সে আমার বেস্ট ফ্রেন্ড কিংবা অন্য কারো স্ত্রী, আমি তবুও সহ্য করতে পারছি না। মেহেদি মুখ বিবর অসহায় হলো, কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলল, এখানে যে আমার কোনো হাত নেই বৃষ্টি। আমিও তো ইচ্ছে করে অন্যের স্ত্রীকে ভালোবাসিনি। যখন জানতে পেরেছি অনেকটাই দেরি হয়ে গেছে। তবে বিশ্বাস কর, আমি এখন আর বিন্দুকে ভালোবাসি না, তার জন্য অস্থির হই না। মিথ্যা কথা বলবো না, হয়তো কিছুটা মায়া রয়ে গেছে, সেটুকু না হয় তুই তোর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিস। আমিও সম্পূর্ণ ভুলে গিয়ে তোর হতে চাই, তোকে ভালোবেসে বাঁচতে চাই। দুপুরের খাওয়া সাজেদা বেগমের বাড়িতেই খেলো রুহি এবং বিন্দু। দিনটা বিন্দু মোটামুটি ভালোই কেটেছে সারফরাজের সঙ্গ পেয়ে। ভারী দুষ্টু ছেলেটা। সাজেদা বেগমের সঙ্গে হাতে হাতে রান্না বান্না করতে করতে কখন যে সময় কেটে গেছে টেরই পায়নি। দিনের আলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। পশ্চিম আকাশে সূর্যের শেষ রং ম্লান হয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।
চারপাশের উজ্জ্বলতা কমে গিয়ে পৃথিবীকে ঘিরে ধরছে এক অচেনা অন্ধকার। গাছপালা, পথঘাট, ঘরবাড়ি সব যেন আবছা হয়ে উঠছে। দিন ফুরিয়ে গিয়ে রাত তার আসন পেতে শুরু করেছে। বিন্দু ব্যস্ত সড়ক থেকে চোখ ঘুরিয়ে সাদির দিকে তাকালো। এরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ মালুম। যেহেতু ওদের আজকে সাজেদা বেগমের বাড়ি থাকার প্ল্যান ছিল না, তাই তো এক পোশাকেই এসেছিল। এখানে এসে আটকে গেল। দুপুরে গোসল করে সাজেদা বেগমের শাড়ি পরেছে দুজনেই। বিন্দু একটা নেভি ব্লু কাতান শাড়ি পরেছে। সাজেদা বেগমের তুলনায় বিন্দু বেশ চিকন, ব্লাউজের গলাটা বেশ বড় বড় লাগছে। বিন্দু তাই শাড়ির আঁচলটা ঘোমটার মতো দিয়ে রেখেছে। সেই দুপুর থেকে শাড়ি পরে থাকতে থাকতে অসহ্য লাগছে তার। আর এরা বাসায় না গিয়ে কোথায় যাচ্ছে? বিন্দু এবার বিরক্ত হয়ে বলে উঠল, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? এই তো এসে পড়েছে, গেলেই দেখতে পারবে। জাস্ট 5 মিনিটস। গাড়ি ড্রাইভ করতে করতেই বলে উঠল সাদি। বিন্দু চোখ কুঁচকে তাকালো সাদির পাশে বসা রুহির দিকে। মেয়েটা এক মনে কেমন নিশ্চিন্তে গেম খেলে চলেছে। কিছুক্ষণ পরেই গাড়িটি থামলো যথাস্থানে। সাদি বলল, নামো বিন্দু, আমরা এসে গেছে। বিন্দু গাড়ি থেকে নেমে আশেপাশে তাকিয়ে চমকে উঠল। এতক্ষণ অন্যমনস্ক থাকায় খেয়াল করেনি স্থানটি। বিন্দু অবাক হয়ে বলল, আমরা হঠাৎ এখানে কেন এলাম ভাইয়া? আজকে এখানে আমরা একটা পার্টি করব, তুমি ভেতরে যাও, আমি আর রুহি একটু পরে আসছি। আমি ভেতরে যাব না। আপনারা কোথায় যাচ্ছেন? আমাকেও নিয়ে যান। সাদি গাড়ি ঘোরাতে ঘোরাতে বলল। তুমি ভেতরে যাও, আমরা যাবো আর আসবো। হ্যাঁ, কিন্তু রুহি। বিন্দুর কথা শেষ হবার আগেই সাদি টেনে চলে গেল। বিন্দু বেকুব বনে গেল। ভেতরে আজকে কিসের পার্টি? কই সারাদিনেও তো শুনলো না কিছু। ভেতরে যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বিন্দু। গেটের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গেটের ভিতরে প্রবেশ করলো। কাজটা কি ঠিক হলো? আমাদেরও ভেতরে যাওয়া উচিত ছিল না? রুহির কথা শুনে সাদি বলে উঠল, অত সাহস আমার নেই বাবা, আর তাছাড়া যাদেরটা তারাই বুঝো, এখানে আমরা থেকে কি করতাম? রুহি কিছু বলল না, কেবল সাদির কাঁধে মাথা রেখে রইল। সাদি রুহির মাথায় আলতো চুমু খেয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন শুধু তুই আর আমি, আমাদের নিয়ে ভাব। তোকে নিয়ে লং ড্রাইভে বের হবো, চল। আজ রাতটা শুধু আমাদের জন্য। সদর ফটক চাপিয়ে রাখা, যা দেখে বিন্দু অবাক হলো। সে হাতল ঠেলে ভেতরে প্রবেশ করলো। লিভিং রুমটা আবছা অন্ধকার। ভেতরে প্রবেশ করতেই অতি পরিচিত ডিওর শোভাস পারফিউমের ঘ্রাণ বিন্দুর নাসারন্ধ্রে মাদকের মতো টেনে নিল। কিসের পার্টি? কই কেউ তো নেই। হঠাৎ কিছু একটা ভাবতেই কেঁপে ওঠে বিন্দু। সে তড়িঘড়ি করে ছুট লাগালো দরজার দিকে। তবে 2 কদম যাওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে একজোড়া শক্তপোক্ত হাতের বাঁধনে আটকে গেল সে। চমকাই থমকাই বিন্দু। অপ্রত্যাশিত এমন কাণ্ডে উত্তেজিত হয়ে ছোটাছুটি করে সে। প্রিয় মানুষটির সান্নিধ্য পেয়ে অভিমানী 2 চোখের বাঁধ ভেঙে গেছে তার। অর্ণ বিন্দুর ভেজা গালে আলতো হাত রেখে শুধালো, কাঁদছিস কেন আমার জন্য? বিন্দু তাকালো না, মুখ ঘুরিয়ে নিল। কথা বলবি না? বিন্দু জোর করে মুখ ঘুরিয়ে রেখেছে। সে কিছুতেই কথা বলবে না এই পাষণ্ড পুরুষটির সাথে। অর্ণ জোর করে বিন্দুর মুখটা নিজের দিকে টেনে নিল। জান। কি ঠান্ডা নরম অর্ণর কণ্ঠস্বর, তবুও বিন্দুর অভিমান গলে না। অর্ণ এবার বিরক্ত হয়ে বলল, ধুর, এসে পড়েছি না, এই জন্যই পোলাপান বিয়ে করতে নেই। এদের মাথা ভর্তি ইমোশন ছাড়া কিচ্ছু থাকে না। রাগ হলো বিন্দুর। সে ঠোঁট কামড়ে কান্না আটকে শক্ত গলায় বলল, কে বলেছে পোলাপান বিয়ে করতে? যান না যান, গিয়ে কোনো বুড়ি মেয়েকে বিয়ে করুন গিয়ে। ইমোশনের দামই যখন দিতে পারবেন না, তাহলে কেন বিয়ে করেছেন? কেন আমাকে? অর্ণ দাঁতে দাঁত পিষে বলল, তুই কথা না শুনলে সত্যি সত্যি তোর জন্য সতীন আনবো, দেখিস। চমকে ওঠে বিন্দু। ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, ছাড়ুন 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 বলছি আমাকে। আপনারা ছলনা করেছেন সবাই, কেন এনেছেন আমাকে এখানে? অর্ণ বিন্দুর কোমর পেঁচিয়ে ধরে কাছে টেনে নিতে নিতে বলল, বড্ড প্রেম প্রেম পাচ্ছে তাই এনেছি। বিন্দু নাক টেনে বলল, থাকবো না আমি এখানে, ছাড়ুন, আমি বাসায় যাব। অর্ণ বিন্দুর কথায় প্রত্যুত্তর করল না।
এক হাতে বিন্দুর কোমর পেঁচিয়ে ধরে কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। বিন্দু চেঁচায়, নামার জন্য ছটফট করে। অর্ণ নিচের কক্ষে প্রবেশ করে বিন্দুকে নামায়। বিন্দু পুনরায় হনহন করে বেরিয়ে যেতে ধরলে অর্ণ ক্রুদ্ধ গলায় ধমকে শুধালো। অবাধ্য হয়ে দেখ, আজ শুধু এক আছাড় মারবো। বিন্দু আর সাহস পায় না পা বাড়ানোর, কেবল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অর্ণ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর গলায় শুধালো। স্টপ ইয়োর ক্রাইং, জরুরি। কাম ডাউন অ্যান্ড লিসেন টু মি। একটা পাষাণ্ড, হৃদয়হীন, কিচ্ছু শুনতে চাই না আমি। থেমে থেমে বলল বিন্দু। অর্ণ বিন্দুর শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে ঠোঁট ছোঁয়ায় সেখানে। কেঁপে উঠল বিন্দু, তড়িঘড়ি করে সরে যেতে চাইল। অর্ণ শক্ত করে চেপে ধরে বরফের ন্যায় ঠান্ডা গলায় বলল। ছটফট করে না জান, অশান্ত বুকটা শান্ত হতে দাও। আশ্চর্য, মেয়েটা একেবারেই শান্ত হয়ে গেল। অর্ণর ক্লান্ত স্বর শুনে বিন্দুর মনটা নরম হয়ে এলো।